আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এতক্ষণ ধরে একটু কিছুটা মফিজের মতো কাজ করছিলাম। আমি যে আনমিউট করি নাই, হ্যাঁ, মানে মিউট অবস্থাতে এতক্ষণ ধরে বিভিন্ন রকমের জ্ঞান বিতরণ করে গিয়েছি, পড়ানো শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, মাফ করবেন। আহ আজকে ভিন্ন একটা সময় আসলে আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু পূর্বে আমার কিছু ক্লাস শিডিউল সংক্রান্ত জটিলতা হচ্ছিল। তো সেটা থেকে উত্তরণে যেহেতু শুক্রবার শুক্রবার লাঞ্চের পর মোটামুটি সবাই একটু ফ্রি থাকি, বা স্পেশালি আপনারা যারা পরীক্ষার্থী আছেন, যারা আপকামিং কোন রিটেন এক্সাম পার্টিসিপেট করবেন, আপনাদের ক্ষেত্রে আহ, এই ব্যাপারটা, সো এই কথাটা চিন্তা করে আমি প্রায় নোটিশটা দেওয়ার চেষ্টা করেছিলাম। সো আজকে যেটা বলছিলাম, আমরা ট্রান্সলেশনের কন্টিনিউশনটুকু জারি রেখে আমরা একটা মানে র্যাপ করার চেষ্টা করব। আহ, আমাদের এখানে মূল অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ট্রান্সলেশনে আমাদের অ্যাপ্রোচের পরিবর্তন নিয়ে আসা। যে অ্যাপ্রোচের পরিবর্তনের ফলে আমরা পরীক্ষার হলে নির্ধারিত যে সময় আছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে প্রদত্ত অংশ বিশেষের এমন একটি অনুবাদ করতে পারবো, যে অনুবাদটি হবে প্রশ্নে প্রদত্ত অংশের মূল ভাব প্রকাশক বা মূল ভাব প্রকাশ করতে সক্ষম এরকম। এবং সেটা করার জন্য আমাদের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা বাক্যের গঠন অনুসরণ করার অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নেই। এটাকে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বারবার আপনাদের মনে, হ্যাঁ, ইনকালকেট করে দিতে চাচ্ছিলাম, আপনাদের ব্রেনে প্রথিত করে দিতে চাচ্ছিলাম। তো সেই ব্যাপারটি প্র্যাকটিস আমাদের জারি রইবে। তো আপনারা যারা আপকামিং এক্সাম গুলো দিবেন, বিসিএস রিটেন এক্সামে বসেন, বা যদি কোনো ব্যাংক লিখিত পরীক্ষা দেওয়ার যদি আপনাদের ইনশাল্লাহ সুযোগ হয়, সেক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে পাবেন যে সাধারণত যখনই ইউএসএ তে ক্ষমতার পালাবদল হয়, বা ইউএসএ তে ক্ষমতার পালাবদল হলেই তো বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। হ্যাঁ, বৈশ্বিক কৌশল স্ট্র্যাটেজির ক্ষেত্রে অনেক চেঞ্জেস আসে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন কোনো চাকরির পরীক্ষা টরীক্ষার কথা চিন্তা করি, সেক্ষেত্রেও মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যদি কোনো নতুন কেউ ক্ষমতায় বসে, তাদের ক্ষেত্রে নীতিগত দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে, এবং সেই নীতিগত পরিবর্তনের বৈশ্বিক ব্যবস্থায়, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায়, বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থায় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেগুলো কিরকম সুদূর প্রসারী ভূমিকা রাখে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায়ই চাকরিতে আসতে দেখা যায়। এর আগে আমরা দেখেছি, আহ ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম টার্মে যখন ক্ষমতায় আসেন, উনি আসার পর, উনি ক্ষমতায় আসার 20-30 দিন পরই সাধারণত, মানে আপনার হচ্ছে এরকম এই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষা হয়েছিল, তখন বাংলাদেশ ব্যাংকে। তো সেই বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষা কিন্তু মানে রাইটিং এসেছিল যে আপনি ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের প্রথম 20 দিন বা 30 দিনকে আপনি মূল্যায়ন করুন, ঠিক আছে। ওইটা পরীক্ষার রচনা আসবে, আমি সেই প্রসঙ্গে বলছি না। ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনারা বিশেষ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অনেকে ব্যাংকের লিখিত পরীক্ষায় দিবেন, বা বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এই মুহূর্তে যেহেতু উম আমেরিকাতে আমরা দেখেছি ক্ষমতার একটা পালাবদল হয়েছে, ডেমোক্রেটদেরকে হারিয়ে রিপাবলিকান পার্টি পুনরায় ক্ষমতা এসেছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বলতে দ্বিতীয়বারের মতো উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে তার এই নতুন দ্বিতীয়বার ক্ষমতায় আসার ক্ষেত্রে মুখ্য নিয়ামকের ভূমিকা পালন করেছে কোন কোন বিষয়গুলো, তিনি খুব সম্ভবত কি কি পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার, যেহেতু গ্লোবাল, মানে কি বলবো, সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র গ্লোবালি, এবং তাদের যে কোনো পলিসির পরিবর্তনের ফলাফল কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের উপর তো পরেই, এছাড়া সামগ্রিক বৈশ্বিক পরিমণ্ডলে, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায়, বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থায়, এর পাশাপাশি আহ আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বা ইউএসএ তে কারা ক্ষমতায় আছে, তাদের নীতি কি, এই ব্যাপারগুলো একদম প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। তো এই জন্য হ্যাঁ, ট্রান্সলেশন করতেছি, ট্রান্সলেশনের কৌশল বিভিন্ন জিনিস আমরা জানার চেষ্টা করতেছি, ভালো। বাট এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ারিটি রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের যখন স্বচ্ছতা থাকবে যে না, মানে এখানে কি হতে পারে না হতে পারে এই ব্যাপারগুলো সম্পর্কে, তখন ওই ফোকাস রাইটিং হোক, ট্রান্সলেশন হোক, যেটাই হোক, আপনারা খুব গুছিয়ে আই হোপ আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আসুন আজকে আমরা প্রথমে আগে একটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ আমরা দেখি। আহ বরাবরের মতোই যে কৌশলটা আমি ফলো করতে বলি, সেটা হচ্ছে প্রথমে আগে আমরা একটু গোথ্রু করব। গোথ্রু করব বলতে বোঝাচ্ছি যে প্রশ্নটা বা যে অনুচ্ছেদটা বা যে প্যাসেজটা বা যে অংশবিশেষ, কোন একটা লেখার অংশবিশেষ প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে, সেটাকে আগে আমরা একবার একটু পড়ার চেষ্টা করব, করে মূল ভাবটা ব্রেনে নিয়ে এমন ভাবে অনুবাদ করব যাতে করে সবার আগে চিন্তা করতে হবে আমাদের রাইট অফ যাতে সাবলীল হয়, প্রশ্নে প্রদত্ত অংশবিশেষের মূল ভাবটা যাতে বজায় থাকে,
এবং এই মূলভাব বজায় রেখে সাবলীলভাবে অনুবাদটা করতে হবে অবশ্যই, নির্ধারিত সময়সীমার মধ্যে। এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে করার সময় করার জন্য এই যে তিনটা কথা বললাম, মূলভাব বজায় রাখা, সাবলীলতা বজায় রাখা, সময় ঠিক রাখা, এই তিনটা জিনিস করতে গিয়ে আমাদের প্রশ্ন প্রদত্ত প্রত্যেকটা বাক্যের স্ট্রাকচার যে আমাদের একদম হুবহু বাই দা বুক ফলো করতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি পূর্ববর্তী ক্লাসগুলোতেও এই কনসেপ্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করে এসেছি, ঠিক আছে? তো আসলে আমরা একটু পড়ি। বলা হচ্ছে, আন্তর্জাতিক বিশ্লেষকদের ভালো লাগুক আর মন্দ লাগুক, এমনটাই কিন্তু আশঙ্কা করা হয়েছিল। কি আশঙ্কা করা হয়েছিল? যে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো দেখতে পুরো বিশ্ব ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারেন। ইতোমধ্যে জলবায়ু তহবিল আর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ইউএসআইডি অর্থায়িত প্রকল্প কাটছাঁট করছেন। চীন, মেক্সিকো, কানাডার বিরুদ্ধে বিরাট শুল্ক বাধা সৃষ্টি করতে যাচ্ছেন। নিদেন পক্ষে সারা বিশ্ব যেন এক বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে শুল্ক নিয়ে লড়াইয়ে বিশ্ব বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ নেই। অ্যাপারেন্টলি এটা ওই যে আপনারা যেটা অনেকে বলেন এটা কঠিন এটা সহজ, এইটা আপনাদের দৃষ্টিকোণ থেকে সহজ মনে হইতে পারে, তাই না? তো সহজ জিনিসটাকেই অনুবাদ করার চেষ্টা করে দেখেন। আপনি বিভিন্ন ধাপে ধাপে পদে পদে কিন্তু আপনি শৃঙ্খলিত ফিল করবেন, অনুভব করবেন। অর্থাৎ আপনার মনে হবে আপনাকে বিভিন্ন জিনিস ঝামেলা শেকড় আপনাকে বা শেকল আপনাকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো এই শেকল ভাঙতে হবে, হ্যাঁ। আমি বরাবরই বলি, ট্রান্সলেশন মানেই হচ্ছে শেকল ভাঙার গান। জব ট্রান্সলেশন মানেই হচ্ছে আপনাকে কি এই সুনির্দিষ্ট স্ট্রাকচারের শেকলটা ভাঙতে হবে। প্রতি ক্লাসে একই কথা বলতেছি এবং এটা অব্যাহত থাকবে। তো দেখেন, আন্তর্জাতিক বিশ্লেষকদের ভালো লাগুক আর মন্দ লাগুক, তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে এমন একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজে বলা হচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের ফলে যিনি নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, ডোনাল্ড ট্রাম্প, উনি আমেরিকাকে প্রাধান্য দিতে যে, হ্যাঁ, আমেরিকা কি আমেরিকাকে প্রাধান্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে ভালো দেখতে গিয়ে উনি যা করবে, যে পদক্ষেপই নিবে, ওই পদক্ষেপগুলো কিন্তু সুদূর প্রসারী প্রভাব আছে। এটাকে আমরা বলতে পারি ডমিনো ইফেক্টও বলা হয়, তার নাম আছে। অনেকগুলা ধরেন আপনি একসাথে ওই বই দ্বারা করলেন, লম্বা করে দাঁড়া করিয়ে রাখলেন, একটা বই যদি ফেলে দেন, যেটা কিনা তার পাশের বইটার গায়ের উপর গিয়ে পড়বে, এভাবে যদি আপনি সাজান একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, মানে একটা বই টোকা দিবেন, সবগুলা বই একে একে পড়ে যাবে। মানে এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় ডমিনো ইফেক্ট। ডমিনো ইফেক্ট মানে হচ্ছে কোনো কিছু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে আর কি, হ্যাঁ। যাই হোক, তাহলে এটা আমার একটা প্যাসেজ, যে প্যাসেজে আশঙ্কা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নীতি, এটা সুদূরপ্রসারী ফলাফল আছে। সে আমেরিকাকে প্রাধান্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভালো, কারণ তার নীতি ছিল কি, কি আমেরিকা ফার্স্ট, ইউএসএ ফার্স্ট। তার যে ইউএসএ ফার্স্ট নীতি, এটার ফলশ্রুতিতে পুরো বিশ্ব ব্যবস্থা উলটপালট হয়ে যেতে পারে। কারণ তারা বিভিন্ন ধরনের মানে আপনার বৈশ্বিক যে বিভিন্ন সংস্থা আছে, যারা এক একটা সংস্থা এক একটা সেক্টরে কাজ করে, স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করে। তো তারপর এরপর জলবায়ু তহবিল আছে। এরকম বিভিন্ন জায়গায় আছে যেখানে কন্ট্রিবিউট করতে হয়, মানে উন্নত দেশগুলোকে আপনার কি করতে হয়, চাঁদা দিতে হয়, তহবিল যোগান দিতে হয়। তো ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে মানে যে এখন বিশ্বে সবাই নাকি বাণিজ্য যুদ্ধ মানে এগিয়ে যাচ্ছে, সবার বাণিজ্য উন্নত হচ্ছে, সবাই এখন সুপার পাওয়ার হচ্ছে, তাহলে এককভাবে ইউএসএ এত বেশি ডোনেশন কেন দিবে? হ্যাঁ, এটা হচ্ছে তার পার্সপেক্টিভ। তো তার জায়গা থেকে তার ফিলোসফিক্যাল, তারা ইডিওলজিক্যাল জায়গা থেকে এটা তারা ভাবতেছে, কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। কারণ এই ইউএসএইড বলেন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড বলেন, এই জিনিসগুলো তো আসলে বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর যে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, পরিবেশগত সমস্যা, এই সমস্যাগুলো মোকাবেলা করে তারা যাতে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, এই সক্ষমতা বৃদ্ধি করতে পারার লক্ষ্যে যত ধরনের অবকাঠামোগত উন্নয়ন, নীতি প্রণয়ন, হ্যাঁ, বা নীতি সহায়তা, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু অর্থ সহায়তা লাগবে। দিন শেষে টাকা লাগবে ভাই, টাকা ছাড়া কিন্তু সমস্যার সমাধান নাই, বুঝতে পারছেন? তো এই রকম জায়গা মানে বড় সরকারের ফান্ডিং অ্যাকচুয়ালি ইউএসএ দেয়, সব থেকে বড় ফান্ডিং গুলো ওরা করে। কারণ এই ফান্ডিং গুলো যদি ওরা জিরো করে দেয়, তাহলে কিন্তু এখানে দুইটা আঙ্গিক আছে, যেটা বিশ্লেষকরা মনে করেন। এক, প্রভাব আছে, ইনস্ট্যান্ট একটা রেপারকাশন তো আছেই, অনেক প্রভাব আছে। আম, অনেক জায়গায় তহবিল টহবিল বন্ধ হয়ে যাবে, অনেকে চাকরি হারা হইতে পারে, সহায়তা প্রকল্পগুলো বাধাগ্রস্ত হইতে পারে।
এট দ্য সেম টাইম যারা ইউএস এর কম্পিটিটর, গ্লোবাল মার্কেটে যারা ইউএসএ কে বিট করার জন্য, সুপার পাওয়ার হওয়ার জন্য যারা উৎপেতে আছে, হ্যাঁ, ধরেন চায়নার কথা বলে মনে করেন, বা এরকম যারা আছে, তাদের জন্য এটা অপরচুনিটিও হইতে পারে। ঠিক আছে, অপরচুনিটি হইতে পারে কিভাবে? যে তারা যদি অ্যাকচুয়ালি এত বড়, মানে যেটাকে বলা হয় হ্যাডমালা রাষ্ট্র হয়ে থাকে, তাহলে তারাই দিক। তারা তাদের এই তহবিলের যোগান টোগান দিয়ে বৈশ্বিক সংস্থাগুলোতে তাদের প্রভাব বাড়িয়ে নিতে পারে। হম বিভিন্ন অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো যেহেতু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অনুদানের জন্য ইউএস এর উপর নির্ভর করে, সেই নির্ভরতা জায়গায় যদি তারা তৈরি করতে পারে, তাহলে তাদেরও ভবিষ্যতে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এরকম কিছু বিষয় আছে আর কি। হ্যাঁ, এরকম কিছু বিষয় আশা আছে, থাকবে। তো যাই হোক, আমরা অনুবাদে ছিলাম, অনুবাদটা আমরা করার চেষ্টা করি। তাহলে দেখি আমরা বরাবরের মতোই আমরা বেসিক আমাদের নিয়ম কানুন গুলো ফলো করার চেষ্টা করি। তাহলে প্রথমে লাইনে কি বলছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের ভালো লাগুক আর মন্দ লাগুক, এমনটাই কিন্তু আশঙ্কা করা হয়েছিল যে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো দেখতে পুরো বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে পারে। হ্যাঁ, লেখেন এই এই আগে বারবার যখন বলি, এই লাইনটা হচ্ছে আমাদের জন্য কি একটা গাইডলাইন। এটাকেই চোখ বন্ধ করে ফলো করতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা গাইডলাইন হিসেবে থাকবে। তাহলে এখানে মূলত যেটা কথা বলা হচ্ছে, যে আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে, ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট যারা আছেন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, হ্যাঁ, এটার অ্যানালিস্ট যারা আছেন, ওয়েদার দে লাইক ইট অর নট, একটা জিনিস আগে আশঙ্কা করা হচ্ছিল যে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো দেখতে পুরো বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে পারে। আমরা লিখি, আমরা দেখতে পারি যে কি, আমরা সংক্ষেপে করতে পারি, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, বা ইট হ্যাজ বিন অ্যান্টিসিপেটেড। আমি লিখতে পারি ইট ওয়াজ অ্যান্টিসিপেট, মানে কি আগে থেকে অনুমান করা, পূর্বানুমান করা। ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্যাট দ্য আমেরিকা ফার্স্ট বা ইউএসএ ফার্স্ট, যেভাবে বলেন আপনার, একটা আর্থিক লাগবে না, আমেরিকা ফার্স্ট পলিসি অফ it was anticipated that the America First policy of USA President of the of it was anticipated that, এটা পূর্বেই অনুমান করা হয়েছিল যে, বা পূর্বেই অনুমান করা যাচ্ছিল যে, the America First policy of ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ফার্স্ট পলিসি অফ ডোনাল্ড ট্রাম্প, চাইলে লিখতে পারেন দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, লিখতে পারেন। আমি আগে সিম্পলিফাইড ওয়েতে করতেছি, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, হ্যাঁ, দ্যাট দ্য আমেরিকা ফার্স্ট পলিসি অফ ডোনাল্ড ট্রাম্প উইল উইল ইম্প্যাক্ট, বলতে পারেন, আপনি বলতে পারেন উইল শেক, ঝাঁকুনি দিবে বলতে পারেন। হ্যাঁ, আর কি বলতে পারেন? উইল ক্রিয়েট কি, অ্যান আর্থকুয়েক, এভাবে বলতে পারেন। ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য আমেরিকা ফার্স্ট পলিসি অফ ডোনাল্ড ট্রাম্প উইল ইম্প্যাক্ট দ্য কি, টোটাল, ইম্প্যাক্ট দ্য হোল গ্লোবাল সিস্টেম। হোল না দিলেও সমস্যা নাই, পুরো বিশ্ব ব্যবস্থাকে এটা প্রভাবিত করবে, ক্ষতিগ্রস্ত করবে, এই করবে, এগুলো চাইলে আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন। It was anticipated that the America First policy of Donald Trump will impact the whole global system. Whole world order বলতে পারেন, whole world order, পুরো বিশ্ব ব্যবস্থাকে বলতে পারেন। এই যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভালো লাগুক আর মন্দ লাগুক, এটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি না এখানে। হ্যাঁ, চাইলে প্রায়োরিটি দিয়েও লেখা যায়। হুম, আপনি লিখতে পারেন whether some international analysts, বা ইন্টারন্যাশনাল যদি নাও দেন সমস্যা নাই, whether some analysts like it or not, it was anticipated, ইট ওয়াজ গেস্ট, যদি কেউ লিখতে চান, এটা আগে অনুমান করা হয়েছিল, ঠিক আছে, হতে পারে। ইট ওয়াজ থট, ঠিক আছে, হবে, ওইটাও হবে, কোনো সমস্যা নেই। whether some international analysts like it or not, it was anticipated that the, like in USA first, America first, USA first policy, ইউএসএ ফার্স্ট পলিসি অথবা ইউএসএ ফার্স্ট মোটো লিখতে পারেন, দ্য ইউএসএ ফার্স্ট মোটো অফ দ্য, ইউএসএ ফার্স্ট মোটো অফ দি লেখার দরকার নেই, অফ
president President Donald Trump, whether some internationalists like it or not, it was anticipated that the US first policy or motto of President Donald Trump can change the key total by existing total মানে বলতে পারেন বর্তমান বা বিদ্যমান the existing world order বর্তমান বিশ্ব ব্যবস্থাকে whether some internationalists like it or not কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ পছন্দ করুক আর না করুক it was anticipated that the USA first policy বা motto of President Donald Trump can change the existing world order পরিবর্তন ওলট পালট মনে রাখতেছে না ঠিক আছে চেঞ্জ দেন পরিবর্তন দেন কোনো সমস্যা নাই এটা নিয়ে ভিন্ন ভিন্ন যে পারমুটেশন কম্বিনেশন তারা ভিন্ন ভিন্ন ভাবে আপনি লিখতে পারেন ঠিক আছে অনেকভাবে লেখা যায় হুম কি আমরা আর যদি আরো ভিন্ন ভাবে একটু লিখতে চাই এখানে এই জিনিসটা আরো কত ভাবে লেখা যায় যেতে পারে কি তাই না? পারে অবশ্যই যেতে পারে কি লিখতে পারেন এখন the newly elected USA president USA president hmm, Donald Trump Donald Trump has a motto ওনার মেইন মোটো আছে হ্যাঁ হ্যাজ এ মোটো স্লোগানও বলতে পারেন মোটো কল্ড আমেরিকা ফার্স্ট MAG মাগাও বলতে পারেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ওটা বলতে পারেন যাই হোক দ্য ইউএসএ ফার্স্ট বা আমেরিকা ফার্স্ট দ্য নিউলি ইলেক্টেড ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ এ মোটো কল্ড আমেরিকা ফার্স্ট আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মোটো আছে একটা নীতি আছে নীতিটার নাম হচ্ছে আমেরিকা ফার্স্ট আমেরিকা প্রথম হুম দিস মোটো হ্যাজ দ্য পাওয়ার দিস পলিসি লিখতে পারেন মোটো লিখতে পারেন বা পলিসি লিখতে পারেন দিস পলিসি হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য টোটাল ওয়ার্ল্ড অর্ডার দ্য টোটাল ওয়ার্ল্ড অর্ডার এই স্লোগানটার ক্ষমতা আছে যেটা সম্পূর্ণ বিশ্ব ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারে হুম তারপর লিখতে পারেন দিস ইস্যু অথবা দিস ইস্যু ওয়াজ anticipated by many analysts দেখেন এই যে আমি 3 লাইন করে লিখলাম সমস্যা কি মূল বক্তব্যটুকু চলে আসছে এক লাইনেও লিখতে পারি 2 লাইনেও লিখতে পারি 3 লাইনেও লিখতে পারি সমস্যা নাই তো The newly elected USA President Donald Trump has a motto called America First. This motto, or this slogan, or this policy has the power to change or to shake, eh, or to radically change the total world order. This issue was anticipated by many analysts. Hmm. Some of them might like it and some might not. চলো এটাও অ্যাড করে দিতে পারেন তো আপনি এখানে 4 লাইনও করা সম্ভব আছেন আপনারা কথাবার্তা বুঝতেছেন বোঝা তো উচিত একই কথা তো বারবার বলতেছি শুনতে পাচ্ছেন আপনারা আমাকে জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে সো দিস ইজ দ্য ওয়ে টু গো হুম উইদাউট এনি ডাউট ইতিমধ্যে জলবায়ু তহবিল আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে জলবায়ু তহবিল আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে ইউএসআইডি অর্থায়িত প্রকল্প কাটছাঁট করছেন হ্যাঁ বলেন তাহলে কি বলা যায় বলেন ইতিমধ্যে এই লাইনটা বলেন তো দেখি কেউ একজন বলেন বা কেউ একজন লিখেন এই 2টা লাইন লিখেন তো কেউ একজন শুনি কি লিখতে চাচ্ছেন
একজন লিখে বলেন। And he has already taken the decision to withdraw to withdraw from financing the World Health Organization and Climate Fund। আরো ভিন্নভাবে লিখতে পারেন কি তিনি ইতোমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কোথা থেকে? কি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন? ফাইন্যান্সিং দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ, কি মানে ক্লাইমেট ফান্ড। প্রথম লাইনটুকু আমি একটু করতেছি, দ্বিতীয় লাইন লিখি নাই। হুম। অথবা এটাকে চাইলে আপনি অন্যভাবে লিখতে পারেন। কিভাবে লেখা যায়? হুম। আমরা এই যে প্রথম লাইনের পরে তো এই লাইনটা আসবে, তাই না? তো প্রথম লাইন আপনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে পুরো বিশ্ব অবস্থা হ্যাঁ পরিবর্তন চলে আসতে পারে। তো আপনি এভাবে লিখতে পারেন। তো লিখতে পারেন উইথ নো সারপ্রাইজ, উইথ নো সারপ্রাইজ, মানে আশ্চর্য হওয়া ছাড়াই। উইথ নো সারপ্রাইজ বা ইট ইজ নো সারপ্রাইজ। হুম। ইট ইজ নো সারপ্রাইজ এভাবে লিখতে পারেন। হুম। ইট ইজ নো সারপ্রাইজ দ্যাট, আপনি হিও লিখতে পারেন বা ইউএসএ লিখতে পারেন। ইউএসএ হ্যাজ অলরেডি কি উইথড্রন, হ্যাজ অলরেডি উইথড্রন, উইথড্র হচ্ছে ভার্ব, যেহেতু হ্যাজ দিয়েছি, হ্যাঁ তার আমার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে পাস্ট পার্টিসিপল হবে উইথড্রন। হি হ্যাজ অলরেডি, ইউএসএ হ্যাজ অলরেডি উইথড্রন ফ্রম গিভিং ফান্ডস, এটাও বলতে পারেন। ফাইন্যান্সিং যদি না বলতে চান, ফ্রম গিভিং ফান্ডস টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এন্ড গ্লোবাল ক্লাইমেট ফান্ড। বুঝতে পেরেছেন? দেখেন এটাকে আরো বিভিন্ন ভাবে আপনি লিখতে পারবেন, আপনারা যে যেভাবে লিখবেন সেভাবেই হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভয় ভয় ভাঙার গান বারবার বলতেছি, তো ভয়টা থেকে তাড়াতাড়ি দ্রুত বের হয়ে আসেন। এখানে আর ভয় নিয়ে বসে থাকার আসলে টাইম নাই, ঠিক আছে? ইউএসআইডি অর্থায়িত প্রকল্প কাটছাট করছেন। কাটছাট করা কি বলতে যায়? কাটছাট ইংলিশ কি লেখা যেতে পারে বলেন? কার্টেইল, কার্টেল বলা যায়। আর কি? আর কি বলা যায়? শ্রিঙ্কিং, মিনিমাইজ। শ্রিঙ্ক, হ্যাঁ। মিনিমাইজ, হ্যাঁ। সিম্পলিফাইড মিনিমাইজ বলতে পারেন, সমস্যা নাই। হুম। হ্যাঁ, মিনিমাইজ বলতে পারেন, আপনি কার্টেল বলতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কাটছাট করছেন। হি ইজ অলসো, হি হ্যাজ কি, হি হ্যাজ কার্টেলড বা মিনিমাইজড বা রিডিউসড বলেন দা কি, দ্য ইউএস এইড, প্রকল্প মানে কি, প্রজেক্টস অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল পরেও দেওয়া যায়। হি হ্যাজ কার্টেলড বা মিনিমাইজ বা রিডিউস দ্য ইউএসআইডি প্রজেক্টস অ্যাজ ওয়েল, সাম। হুম। প্রজেক্টস অ্যাজ ওয়েল বিভিন্ন ভাবে বলতে পারেন, সব ভাবেই হবে। চীন, মেক্সিকো, কানাডার বিরুদ্ধে স্যার। বিরাট শুল্ক বাধা। জি বলেন। এই যে আগের লাইনটা, যেমন এই যে যে কাট ছাটের লাইনটা, এই লাইনটা কি আগের সাথে মিলানোর জন্য কি একটা অলসো দিতে হবে? দিতে পারেন। আগের লাইন কি দিবেন আমি তো নির্ধারিত করি না, আমি তো একাধিক অপশন দেখাচ্ছি। আপনি যেভাবে লিখবেন সেটার সাথে হারমোনাস যাতে হয়, সেটার সাথে যাতে হারমোনি থাকে, দেওয়ার জন্য অলসো টলসো এগুলো দেওয়ার দিবেন, এগুলো আপনি সৌন্দর্য বর্ধনের কাজ আপনার। হুম। দিতে পারেন। ইয়াজ অলসো দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইয়াজ অলসো কার্টেইল দিতে পারেন। হুম। বা হ্যাজ না দেখি অলসো কার্টেইল তাও দিতে পারেন। হুম। এই যে আপনি কেউ টেন্স চেঞ্জ করে বলতে চান হি ইজ অলসো কার্টেইলিং, হি ইজ অলসো মিনিমাইজিং, তাহলেও হবে। করছেন, তাই না? কন্টিনিউয়াসে করলেও হবে। এই টেন্স ফেন্স এই স্ট্রাকচার নিয়ে তো প্যারা দ্বারা খাবেন,
তারা খুব বেশি কিন্তু ভালো করতে পারবেন না। হ্যাঁ, লিখতে পারবেন ভাই, সমস্যা নাই কোনো। হ্যাঁ, অলসো দিতে পারবেন। আমার কথা হচ্ছে, আমি তো প্রত্যেকটা মানে বাক্যকে আলাদা করে দেখে দেখে ভার্সন দিচ্ছি। তো আপনাদের তো মানে আপনি আগের লাইনটা কি লিখেছেন তার উপর ভিত্তি করে ভেবে হবে। এমন হতে পারে আগের লাইন আপনি এত কিছু লিখেছেন, এই লাইনটা আপনার লিখতেই হচ্ছে না, এমনও হতে পারে। ঠিক আছে, দেখেন, দিতে পারেন ভাই, অলসো দিতে পারেন। আচ্ছা, চীন মেক্সিকো কানাডার বিরুদ্ধে বিরাট শুল্ক বাধা সৃষ্টি করতে যাচ্ছেন। চীন মেক্সিকো কানাডার বিরুদ্ধে বিরাট শুল্ক বাধা সৃষ্টি করতে যাচ্ছেন। শুল্ক মানে হচ্ছে ডিউটি। হ্যাঁ, বাধা মানে কি, বাধা অনেক কিছু হয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ডিউটি ব্যারিয়ারই বলা হয়। ওকে, ব্যারিয়ার মানেও বাধা, অন্য কিছু হতে পারে। ডিউটি ব্লকেজ যদি বলতে চান, হবে না হবে, কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল টার্ম যেগুলো যেভাবে বলা হয়, যেগুলোর প্রচলন বেশি, সেভাবে লেখাটা বেটার। লিখতে পারলে ভালো, না হলে যেটা মাথায় আসে সেটাই লিখবেন। চীন মেক্সিকো কানাডার বিরুদ্ধে বিরাট শুল্ক কি বাধা সৃষ্টি করতে যাচ্ছেন। ইজ অলসো ইম্পোজিং, হি ইজ অলসো ইম্পোজিং, অলসো বলছেন দিলাম, হি ইজ অলসো ইম্পোজিং ডিউটি ব্যারিয়ার্স, duty barriers against China, Mexico and Canada. সেটা আপনি লিখতে পারেন against countries like, countries, চলো এটুকু লিখতে পারেন, against countries like কি, চায়না, মেক্সিকো and কানাডা। আপনি অন্যভাবে বলেন, countries like China, Mexico and Canada are facing duty barriers from them or from USA। ঠিক আছে, নিদেন পক্ষে সারা বিশ্ব যেন এক বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখেন, ইট সিমস, এই নিদেন পক্ষে টক্ষে এইসব শব্দের পিছনে যারা বেশি সময় দিবেন তারা হচ্ছেন বোকা। হ্যাঁ, ইট সিমস লাইক, ইট সিমস লাইক দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস, কি বাণিজ্য যুদ্ধ মানে কি, ট্রেড ওয়ার নাকি, টুয়ার্ডস এ ট্রেড ওয়ার। হেডিং টুয়ার্ডস যদি বলেন না, হেডিং না, মুভিং দিব, দেন মুভিং টুয়ার্ডস, সমস্যা নাই। রানিং টুয়ার্ডস দিলেও ভুল হবে না, গুণগত মানের দিক থেকে একটু পিছিয়ে থাকবে। হুম, ব্যাপারটা হচ্ছে এরকম। এভাবে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে শুল্ক নিয়ে লড়াইয়ে বিশ্ব বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ নেই। ঠিক আছে, দিস কাইন্ড অফ, দিস কাইন্ড অফ, আমি যদি বলি কি, দিস কাইন্ড অফ শুল্ক নিয়ে লড়াই, তাই না, দিস কাইন্ড অফ, দিস কাইন্ড অফ ডিউটি ওয়ার উইল আনডাউটেডলি, উইল আনডাউটেডলি হ্যাম্পার, আনডাউটেডলি হ্যাম্পার বলতে পারেন, হ্যাঁ, ড্যামেজ বলতে পারেন, ডেস্ট্রয় বলতে পারেন, ইম্প্যাক্টও বলতে পারেন শুধু, হ্যাঁ, বা এফেক্টও বলতে পারেন। দিস কাইন্ড অফ ডিউটি ওয়ার, দিস কাইন্ড অফ ডিউটি ওয়ার, চাইলে একটু বড় করেন, বিটুইন দা কি লার্জ ইকোনমিজ। হুম, লার্জ ইকোনমিজ লিখলেই হবে, মানে বড় অর্থনীতিগুলো, অর্থনীতিগুলো মানে হচ্ছে অর্থনীতির দেশগুলো। দিস কাইন্ড অফ ডিউটি ওয়ার বিটুইন দ্য লার্জ ইকোনমিজ, অথবা লার্জ কান্ট্রিজও লিখতে পারেন আপনি, ইকোনমিজ না লিখলে কান্ট্রিজ লেখেন, ইকোনমিজ কান্ট্রিজ এভাবে লিখবেন না। হ্যাঁ, এগুলো এক ধরনের ট্র্যাপ। দিস কাইন্ড অফ ডিউটি ওয়ার বা ট্রেড ওয়ার, this kind of duty war or trade war between the large countries will undoubtedly hamper the global trade। বা দি লেখার দরকার, undoubtedly hamper global trade। হ্যাঁ, আর লেখেন গ্লোবাল ট্রেড, গ্লোবাল ট্রেড এন্ড বিজনেস, বা বিজনেসেস লিখতে পারেন, গ্লোবাল ট্রেড এন্ড বিজনেসেস will surely be, will surely be hampered বা impacted by this kind of
ডিউটি ওয়ার, বিটুইন দ্য পাওয়ারফুল কান্ট্রিজ। লেখেন আপনার মতো করে লেখেন, মানে মনে যা আসবে সেটাই লিখবেন ভাই। এই যে এটা উঠিয়েছে, এটা কি অনুবাদ করবো এগুলো নিয়ে আমার কিন্তু আধা ঘন্টা পরে করে পড়তে হয় নাই। আমি প্রত্যেকটা অংশ বিশেষ আমার টিমমেট যে আছে তাকে বলছি লিখে দেন, কারণ যাই দিক অনুবাদ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনুবাদ আপনি একটা ভালো নাম্বার পাবেন, এটাই স্বাভাবিক। অনুবাদে খারাপ করাটা বরং অস্বাভাবিক। এইটা আপনার ব্রেনে নিতে হবে। আরো ভিন্ন ভিন্ন ভাবে প্রসঙ্গ তৈরি করা যেতে পারে। ঠিক আছে, বলেন। মানে আমরা আমাদের আরো কাজ আছে আজকে, বাট বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন কি মানে এমনকি নিজেরা একটু সলভেন্ট হয়েছেন কিনা শতভাগ, মানে আপনাকে কোনো কিছু আয়ত্ত করে দেওয়া শতভাগটা আমিও পারি না ভাই। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু কনফিডেন্টলি আপনাকে মানে যে টাস্কটা দেওয়া হয়েছে সেই টাস্কটা পারফর্ম করছেন। এটা হচ্ছে আপনার অ্যাকুরেসি লেভেল। এখানে এক জিনিস দেখতে যে ঘন্টার পর ঘন্টা দিনের মধ্যে মানে কি বলবো 70 মানে মানে 5 ঘন্টা, 4-5 ঘন্টা করে সপ্তাহে মনে করেন যে 30 ঘন্টা শুধু অনুবাদ করা, এগুলো আমার কাছে মানে সিম্পল মানে ওয়েস্ট অফ টাইম মনে হয়। ওয়ান্স ইউ আর ওয়েল ইকুইপড or well aware about the approach that will actually benefit you in the real exam, তখনই আপনি আসলে এম্পাওয়ার্ড হয়ে গেছেন। হ্যাঁ, ওমেন ওমেন এম্পাওয়ারমেন্ট, ইউথ এম্পাওয়ারমেন্টের মতো তখন আপনি ট্রান্সলেশনের ক্ষেত্রে ট্রান্সলেটর এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে। ট্রান্সলেশনে আপনি এম্পাওয়ার হয়ে গেছেন। এটা আরো শত শত ভার্সন হইতে পারে ভাই, হ্যাঁ, বলার দরকার নেই, হবে। দেখতেছেন তো প্র্যাকটিস, আকাল মানতে দিয়ে তুই ইশারাই কাফি। প্রত্যেকটা কথা এমন তো না একটা ক্লাস মনে করেন যে কি বলে 2 ঘন্টা মেয়েদের ক্লাস ক্লাস নিয়ে নিয়ে আপনার মাথা ভারী নো, জার্গন ইউজ করার কিছু নাই এখানে। আপনাকে পরীক্ষা হলে পারতে হবে, অন্য অন্য জায়গায় এত আলাপ করে লাভ নেই। এটা করেন, এটা বাংলায় করেন, তারপর আমি ওর করে দিব। করেন, সবাই করেন, স্যার সবার জন্য। একটা কোশ্চেন জিজ্ঞেস করবো? জি করেন, বলেন বলেন। স্যার একটু অন্য প্রসঙ্গে করা যাবে? তাহলে ক্লাসের শেষে করি ট্রান্সলেশনটা নিয়ে, অন্য আচ্ছা প্রসঙ্গে ঠিক যাই। আছে। আমি অবশ্যই মনে করে করেন, হ্যাঁ, এই যেটা শেষ করে তারপর করছি আমরা। কিন্তু অন্য প্রসঙ্গ ট্রান্সলেশনটা শেষ করে করবেন অবশ্যই প্রশ্ন, আমি সময় দিচ্ছি। আচ্ছা, এটা সবাই করে ফেলেন। সময় হচ্ছে 5 মিনিট। সবাই লিখবেন, খাতা যাদের আছে যা ক্লাস করতেছেন সবাই খাতা লিখে ফেলেন। 5 মিনিটস টাইম। এরপর আমি আপনাদেরটাই শুনবো আজকে। 5 মিনিটস। সিমিলার, এত সিমিলার বলতে সিমিলার কন্টেন্ট, হ্যাঁ, ওই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার স্যাপার নিয়ে আর কি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপকামিং এক্সাম গুলোতে পরীক্ষা দিতে গেলেই বুঝবেন যে কিভাবে এগুলো গুরুত্বপূর্ণ। কোনো না কোনো ভাবে এগুলো আসবে। 5 মিনিটস টাইম। আমার ঘড়িতে 3টা 41 বাজে, 3টা 46 আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া শুরু করবো। 5 মিনিটস। সবাই করবেন মাস্ট।
লেখা হয়েছে নাকি বলেন? কি লিখেছেন শুনি। ডোনাল্ড ট্রাম্পস শাটডাউন অফ, আগে ফার্স্ট আমরা একবার একটু পড়ি। ডোনাল্ড ট্রাম্পস শাটডাউন অফ ইউএস ফরেন এইড and withdrawal from the Paris Climate Agreement and the World Health Organization will damage, perhaps irreparably, US influence in global forums. এই এক লাইনকে আস্ত এক লাইন রেখে যারা করতে যাবেন তারাই শেষ। Far from making America great again, Trump is giving a giant boost to China's claims to world leadership. Donald Trump has wasted no time clarifying what America First, the dominant idea driving his election campaign, means in practice. So far, it means a 90-day freeze on most foreign aid spending, as well as the withdrawal of the United States from the WHO and the Paris Climate Agreement. ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা পড়তেছিলাম তার সাথে প্রাসঙ্গিক মিল রয়েছে, এটা হয়তো বুঝতেই পারছেন। তো প্রথম লাইন কি বলতে পারেন? বলেন, কেউ একজন বলেন, ভলান্টিয়ার করেন। এই লাইনটাকে কিভাবে সাজিয়েছেন? এই লাইনটাকে বলতে এক লাইনেই সাজাতে হবে এমন না, দুই লাইন তিন লাইনও হতে পারে। কি লিখেছেন বলেন, কেউ একজন বলেন, ভলান্টিয়ার করেন, স্যার আমি বলছি স্যার। বলেন। স্যার, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বৈদেশিক সাহায্য এবং প্যারিস জলবায়ু চুক্তি হতে প্রাপ্তি বন্ধ করে দিয়েছে। এর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আমেরিকার বৈশ্বিক ক্রমে প্রভাব ফেলবে। না, এটা ভুল। আপনার পুরা মিনিং উল্টাপাল্টা হয়ে গেছে, সম্পূর্ণ মিনিং উল্টাপাল্টা হয়ে গেছে। এটা হয় নাই। এটা প্রথমে বলেছেন, আহ প্রথম লাইনটা বলেন আরেকবার। বলছে আপনি কিভাবে আমেরিকা, বলেন প্রথম লাইনটা বলেন, ভুলগুলো ট্রাম্প ধরে দিই। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বৈদেশিক সাহায্য এবং প্যারিস জলবায়ু চুক্তি হতে প্রাপ্তি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, থামেন থামেন। ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সাহায্য বন্ধ করছেন, এটা শুনতে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সাহায্য দিত, সেই সাহায্য বন্ধ করছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা থেকে সাহায্য পাইতো, ডোনাল্ড ট্রাম্প সেটা বন্ধ করে দিচ্ছেন। মনে হচ্ছে আমেরিকা হচ্ছে রিসিভার। আপনার এই লেখার মিনিং এ মনে হচ্ছে আমেরিকা রিসিভার, হুইচ ইজ কমপ্লিটলি দ্য অপোজিট। ঠিক আছে। হ্যাঁ, পরের লাইনটা বলেন ভাইয়া, বলেন প্যারিস পরের। জলবায়ু চুক্তি প্যারিস জলবায়ু চুক্তি হতে প্রাপ্তিও বন্ধ করে দিয়েছে স্যার।
হুম, শুনেছি প্রাপ্তি না, প্যারিস জলবায়ু বন্ধুত্ব আমি তো যেটা আপনাকে বোঝালাম, ওই দুটা লাইনই আসলে এটা তো ভুল। প্রাপ্তি না মানে আমেরিকার কাছ থেকে তারা যেটা পায় আগে বুঝেন, বাংলার আগে মাথায় নিতে হবে। না হলে অনেকে ভাবে ইংলিশ থেকে বাংলা বোধহয় খুব ইজি, আসলে তারা মিনিংটাকে কোরিলেট করতে পারে না। যেটা একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে আপনার এই লেখাটা। হ্যাঁ, প্রাপ্তি বন্ধু, হ্যাঁ, তারপর কি লিখছেন বলেন, বলতেছি। স্যার, তারপর কি এর লিখেছেন? কার- এর হুম। কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে। উম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা খারাপ না, বৈশ্বিক কি যেন বললেন, বৈশ্বিক এই জন্য আমেরিকা ক্ষতি কি যেন বলছেন বলেন। আমেরিকা বিশ্বমন্ডল এরকম কি যেন একটা বলছিলেন, ওই লাইনটুকু স্যার, বলেন। দ্বিতীয় লাইন। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা বলেন। মানে এখানে আপনি আপনি যখন আমাকে শোনাচ্ছিলেন লাস্টে একটা কথা বলেছেন, এর ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে বৈশ্বিক পরিমণ্ডলে বা এরকম কিছু বলছেন, কিছু স্যার, একটা ওটা এরকম। বলতে পারছেন এইভাবে আমেরিকা বৈশ্বিক ক্রমে প্রভাব ফেলবে। না, এই যে বৈশ্বিক আমেরিকা প্রভাব ফেলবে না, বরং এই যে দেখেন বুঝেন এর ফলে, দেখেন এটা ড্যামেজ করবে। কি ড্যামেজ করবে? আপনারা যে প্রিলির প্রিপারেশন ভালোভাবে নেন এটা প্রমাণ। হ্যাঁ, এই জিনিসটা ড্যামেজ করবে, ক্ষতিগ্রস্ত করবে। কি ড্যামেজ করবে? এই দুই কমার মাঝখানে যা থাকে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডিফায়ার। হ্যাঁ, ড্যামেজ করবে। কি ড্যামেজ করবে? ইউএস ইনফ্লুয়েন্স ইন গ্লোবাল ফোরাম, বৈশ্বিক সংস্থাগুলোতে আমেরিকার যে প্রভাব, সেই প্রভাবটাকে এটা ক্ষতিগ্রস্ত করবে। মানে আমেরিকা টাকা দিচ্ছে না, যেখানে আগে টাকা দিত। আমি যেখানে, আপনি যে ধরেন আপনার, আপনি মানে একটা ফ্যামিলি আছে বা আপনার ফ্যামিলিতে আপনার ভাই আছে, বোন আছে, মানে আপনার সমবয়সী সবাই। আপনি হচ্ছে ফ্যামিলির খরচ যদি হয়, আপনার প্যারেন্টসদের খরচ যদি হয়, বা ফ্যামিলির খরচ, টোটাল খরচ যদি হয় 1 লক্ষ টাকা, 70,000 টাকা আপনি দেন, তাহলে অবশ্যই ওখানে তো আপনার চলবে, আপনার মন মর্জি, মানে মন মর্জি, আপনার কি বলে, মতামতের গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। ধরুন আপনি বলেন না, আমি সত্যি আমি অনেকটা খরচ দিতে পারবো না ফ্যামিলিতে, আমি শুধু থাকবো, তো স্বাভাবিকভাবে খরচটা অন্য কাউকে দিতে হচ্ছে, তখন তো আপনারা কেউ কোনো কিছু দিয়ে গুনবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? আগে মিনিং বুঝতে হবে এগুলা। এই আপনারা শুধু বাক্যকে ফলো করলে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এইটাকে আমি যদি বলি, যদি এভাবে লিখতে চাই যে, যদি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দেখেন আমি যা যেটুকু বুঝতেছি সেটুকু লেখার চেষ্টা করতেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে, প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে অর্থায়ন থেকে আমেরিকা, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে ভিন্নভাবে বলা যেতে পারে যে আমেরিকা তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে, বা অর্থায়ন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে লেখেন। তাহলে প্রথমে একটা অংশ লিখলাম যে কি ঘটনা, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যারিস জলবায়ু চুক্তিতে অর্থায়ন থেকে আমেরিকা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে, বা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে আপনি আমেরিকা এখানে লিখতে পারেন, আমেরিকা সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কি হয়েছে? হুম, ডোনাল্ড ট্রাম্প সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে, এর ফলে এর ফলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, এই যে আমি নিজে অতিশয়ন করতেছি, এ কথা নিঃসন্দেহে বলা যায় যে বিশ্ব পরিমণ্ডলে, বিশ্ব পরিমণ্ডলে আমেরিকার প্রভাব, এর ফলে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিশ্ব পরিমণ্ডলে আমেরিকার প্রভাব খর্ব হতে চলেছে, বা কমতে, বা নিঃসন্দেহে কমতে যাচ্ছে। কেউ একজন কি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সাহায্য বন্ধ করে দিয়েছেন এবং প্যারিস জলবায়ু এগ্রিমেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে
আমেরিকার নাম আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন লিখবেন। এর ফলে বৈশ্বিক ফোরামে আমেরিকার প্রভাবকে ক্ষুণ্ণ করবে। এর ফলে না, এটি এটি বৈশ্বিক ফোরামে আমেরিকার প্রভাবকে ক্ষুণ্ণ করবে। আর এর ফলে যদি লেখেন তাহলে লিখতে হবে ক্ষুণ্ণ হবে। বাংলা ভাষার মধ্যে মিল থাকতে হবে মিস্টার বনিয়ামিন। হ্যাঁ, এর ফলে যদি লেখেন, আপনি যেটা লিখেছেন এর ফলে বৈশ্বিক ফোরামে আমেরিকার প্রভাবকে ক্ষুণ্ণ করবে, না, হইল না, বাংলায় হয় নাই। অনুবাদ সঠিক আছে, বাংলা স্ট্রাকচার হয় নাই। এর ফলে বৈশ্বিক ফোরামে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ হবে, প্রভাবকে না। আর এর ফলে না লিখে তাহলে লিখতে হবে, যদি আপনি ক্ষুণ্ণ করবে লিখতে চান, প্রভাবকে ক্ষুণ্ণ করবে, তাহলে লিখতে হবে এই ঘটনা বা এই ঘটনা বৈশ্বিক ফোরামে আমেরিকার প্রভাবকে ক্ষুণ্ণ করবে। ঠিক আছে, এই যে দেখেন, বাংলা অনুবাদের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ঠিক আছে মিস্টার বনিয়ামিন, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলার চেষ্টা করেছি। আসেন, ফার ফ্রম মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন, মানে আমেরিকাকে গ্রেট বানানো দূরে থাক, ট্রাম্প ইজ গিভিং এ জায়ান্ট বুস্ট টু চায়নাস ক্লেইমস টু ওয়ার্ল্ড লিডারশিপ। যে আমেরিকাকে প্রথমে আনা, আমেরিকা ফার্স্ট, এই এই আমেরিকাই সেরা, এই ঘোড়ার ডিমের আলাপ দূরে রাখেন। এর ফলে ট্রাম্পের কারণে কি হচ্ছে, যে চায়না যে বিশ্বের নেতৃত্বের দাবিদার, এই দাবির দিকে চায়না আরো সুবিধা পাচ্ছে, চায়না আরো এগিয়ে যাচ্ছে। মূলত যে লেখাটা, এই লেখাটা হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেটের যিনি লিখেছেন, তিনি হচ্ছেন ধরেন ট্রাম্পকে ব্যাশ করে লিখছেন। উনি একটু আর কি ডেমোক্রেটিক ধারণার আর কি লোকজন আর কি, হ্যাঁ, ওনারা লিখেছেন। এই জন্য দেখবেন ট্রাম্পকে কি করা হচ্ছে এখানে। ফার ফ্রম মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন, ট্রাম্প ইজ গিভিং এ জায়ান্ট বুস্ট টু চায়নাস ক্লেমস টু ওয়ার্ল্ড লিডারশিপ। ঠিক আছে, তাহলে লেখেন আমেরিকার ভালো, আমেরিকার ভালো বা আমেরিকার সেরাটা নিশ্চিত করতে, আমেরিকার সেরাটা নিশ্চিত করতে, হুম, গৃহীত এই পদক্ষেপ, দেখেন এইভাবে একটু নাটকীয়তা আনতে পারেন, লিখতে পারেন আমেরিকাকে আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেয়া ট্রাম্পের আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেয়া ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপ উল্টো বিশ্ব নেতৃত্বের দাবিদার হওয়ার জন্য চায়নাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন বা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। চাইলে অনেক বিশেষজ্ঞ এটা আগে লিখতে পারেন। হুম, আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেওয়া ট্রাম্পের এই পদক্ষেপ উল্টো বিশ্ব নেতৃত্বের দাবিদার হওয়ার জন্য চায়নাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে বা মনে করছেন অনেকে, ভিন্নভাবে লিখতে পারেন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপ এক ধরনের হঠকারিতা, আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেয় এই পদক্ষেপ, হ্যাঁ, উল্টো চায়নাকে আরো ক্ষমতাশালী করে তুলছে বৈশ্বিক পরিমণ্ডলে, এটাও লিখতে পারেন। এই যে শুনেন ভালো করে দেখেন, আমি 2 লাইন বললাম কিন্তু ভিন্নভাবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা ভ্যারিয়েশন কিন্তু নিঃসন্দেহে কিন্তু আমরা এই ভ্যারিয়েশন গুলো আমরা আনতে পারি এবং আনতে পারবো আমরা। হ্যাঁ, এই ক্ষেত্রে এমনি এটা নিয়ে ভাবার কিছু নাই, এটা আমরা কোন রকম সমস্যা ছাড়াই পারবো। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ওয়েস্টেড নো টাইম। জি বলেন। স্যার, এই যে আগের লাইনটা আমি একটু লিখছি, একটু শুনবেন? বলেন। মেক আমেরিকা গ্রেট এগেইন বাস্তবায়ন করতে গিয়ে উল্টো ট্রাম্প চীনকে বিশ্ব নেতৃত্বের সুযোগ আরো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, একই তো হচ্ছে তো। এত মেক আমেরিকা স্লোগান লেখা নেই তো, এই জন্য মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেন এটাই বলেছি। হ্যাঁ, আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেয়া, হ্যাঁ, ব্র্যাকেটে মানে লিখতে আমি পারেন। এটা দিতে পারবো, মেক আমেরিকা গ্রেট এগেইন।
যদি একটা এভাবে উক্তি হিসেবে ইয়ের ভিতরে লেখা থাকতো, একটা ইনভার্টেড কমার ভিতরে লেখা থাকতো, তখন আপনি লিখতে পারতেন। হুম, সমস্যা নাই। আচ্ছা, ওকে। Donald Trump has wasted no time clarifying what America First, the dominant idea driving his election campaign, means in practice. আচ্ছা, এখানে লিখতে পারেন, এই দেখেন, আমেরিকা ফার্স্ট। আমেরিকা ফার্স্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান। এই স্লোগানের ব্যবহারিক অর্থ বা প্রকৃত অর্থ বলতে পারেন, এই স্লোগানের ব্যবহারিক অর্থ বুঝিয়ে দিতে বা বিশ্বকে বুঝিয়ে দিতে, এই স্লোগানের ব্যবহারিক অর্থ বিশ্বকে বুঝিয়ে দিতে তিনি কোনো সময় অপচয় করেননি। দুই লাইনে লিখলাম, তাহলে লিখতে পারতেন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী স্লোগান আমেরিকা ফার্স্টের ব্যবহারিক অর্থ বুঝিয়ে দিতে বিন্দুমাত্র সময় ক্ষেপণ বা কাল ক্ষেপণ করেননি, বলতে পারেন। হুম, দেখি এটা কে কি লিখছেন, এটা শুনি। সো ফার ইট মিনস, এখন পর্যন্ত এটা দ্বারা কি বোঝাচ্ছে? 90-day freeze on most foreign aid spending, as well as the withdrawal of United States from World Health Organization and the Paris Climate Agreement. হুম, এ পর্যন্ত এটি দ্বারা বোঝা গিয়েছে বা বোঝা যায়, এ পর্যন্ত এটি দ্বারা বোঝা গিয়েছে, কি বোঝা গিয়েছে, একটা দাগ দেন, সকল সকল বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়া এবং বা এমনকি, এবং লিখতে পারেন, বন্ধ করে দেয়া এবং ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে অর্থায়ন প্রত্যাহার বলতে পারেন, নাম প্রত্যাহার বলতে পারেন, প্রত্যাহার করার মতো কাজ। মিলাবেন বাংলা ঠিক হয়েছে কিনা। এই পর্যন্ত এটি দ্বারা বোঝা গিয়েছে সকল বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়া এবং বিশ্ব সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করার মতো কাজ, বা নাম প্রত্যাহার করা, আপনি প্যারালালিজমের ভিত্তিতে ভেবে রাখতে পারেন, নাম প্রত্যাহার করা বা করে নেয়া বা অর্থায়ন প্রত্যাহার করে নিয়ে, এটাও বলতে পারেন। তাহলে এখন যদি আপনি একবারে পড়ে আসেন, আপনি যে লাইনটি লিখেছেন, ধরেন বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দেখেন কেমন শোনা যায়, বাংলাটা কেমন শোনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে অর্থায়ন থেকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। হুম, নিয়েছে। এর ফলে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিশ্ব পরিমণ্ডলে আমেরিকার প্রভাব খর্ব হতে চলেছে। আমেরিকাকে সেরা বানানোর লক্ষ্যে নেওয়া ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপ উল্টো বিশ্ব নেতৃত্বের দাবিদার হিসেবে হওয়ার জন্য চায়নাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে, বা চায়নাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমেরিকা ফার্স্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান। এই স্লোগানের ব্যবহারিক অর্থ বিশ্বকে বুঝিয়ে দিতে তিনি কোনো সময় ক্ষেপণ করেননি। এ পর্যন্ত এটি দ্বারা বোঝা গিয়েছে সকল বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেয়া। দেখেন, এই যে বাংলাটুকু বললাম, বাংলাটুকু কিন্তু কোথাও আটকালো না, জার্গন মনে হলো না। ঠিক আছে, অনেকে আছে আমরা ইংরেজি থেকে বাংলা করি বা বাংলা থেকে ইংরেজি করি,
নিজেরা যে ভাষায় কনভার্ট করতেছি ওই ভাষায় গিয়ে কিন্তু আমরা আবার দেখা যায় কি আহ নিজেদের স্কিল সেটের পরীক্ষা দিতে পারি না। ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সাহায্য বন্ধ করে দিয়েছেন এবং প্যারিস জলবায়ু এগ্রিমেন্ট এগ্রিমেন্ট চুক্তি লিখবেন, হ্যাঁ, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছে, আমেরিকার নাম। এর ফলে আহ যদি বলেন আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন, বনিয়ামিন আপনি লিখে পাঠিয়েছেন যেটা আমেরিকাকে প্রত্যাহার না, তাহলে বলবেন আমেরিকাকে বের করে নিয়েছে। প্রত্যাহার বললে অন্য কিছু বলবেন, নাম প্রত্যাহার বা অর্থায়ন প্রত্যাহার, তাহলে শুনতে ভালো শোনায়। এর ফলে বৈশ্বিক ফোরামে আমেরিকা আচরণ লিখছিলেন। ঠিক আছে, এই হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন নিয়ে মূল আলাপ হচ্ছে। কোন রকম কোনো মানে টেনশন করা যাবে না, প্যারায় পড়া যাবে না। এটা খুব খারাপ, ট্রান্সলেশন নিয়ে এত ইস্যু ফেস করা যাবে না, মোটেও না। ট্রান্সলেশনে আপনাদের সবাইকে মোটামুটি 70 থেকে 80% মার্ক তুলতে হবে, ওইটুকু তোলার সক্ষমতা আপনাদের আছে। যদি আপনারা আপনাদের এই ইতিমধ্যে যে সেশন গুলো দিলাম এই সেশন গুলোর মধ্যে যা বলেছি কথাগুলো আমলে নিতে পারেন। এই জন্য আপু কি যেন কোয়েশ্চেন করতে চেয়েছিলেন, তখন থামিয়েছিলাম। আপু বলেন। যে স্যার আপনি বলেছিলেন যে আপনার ফার্স্ট চয়েস ফরেন ছিল, স্যার আপনার ভাইভা কি ইংলিশে হয়েছিল? ফার্স্ট চয়েস ফরেন ক্যারিয়ার থাকলেও আমি আই অ্যান্টিসিপেটেড অ্যাজ ইউ আর ডুইং রাইট নাও যে আপনার ভাইবা হয়তো ইংলিশ হতে পারে। মানে আমাকে পুরো ভাইভাতে একটা ইংরেজি শব্দে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ইনফ্যাক্ট কিছু টার্মিনোলজি বোঝাতে গেলে তো বাংলা এবং ইংরেজির সংমিশ্রণ হয়ে হয়ে যায়, এবং আমরা যেভাবে কথা বলে অভ্যস্ত। সো আমাকে যখন কিছু প্রশ্ন করেছে ওই প্রশ্নগুলোর উত্তর কি দিব এগুলা যখন আমি বুঝতে পারতেছিলাম যে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক ইংলিশ টার্ম চলে আসবে, তো যেহেতু প্রশ্ন আমাকে বাংলায় করেছে সেহেতু উত্তর দেওয়ার আগে আমি স্যারের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে, স্যার আমাকে, আমি একটু অনুমতি প্রার্থনা করছি যে আমি যখন এই বিষয়টাকে ব্যাখ্যা করব তখন আমার ব্যাখ্যা করার সময় বেশ কিছু ইংরেজি শব্দ চলে আসতে পারে। তখন স্যার বলেছিলেন কোনো সমস্যা নাই, তুমি বলো। তো আমাকে ইংলিশে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নাই, দো আই ওয়াজ প্রিপেয়ার্ড, বা আইবিএ থেকে শুরু করে ইংলিশে এটা তো আমাদের আলাদা একটা কমফোর্ট জোনও ছিল। এটা বললে এটা দেওয়া হয়তো ইমপ্রেসও করতে পারবো, এরকম একটা কনফিডেন্সের জায়গাও ছিল। জি। স্যার আচ্ছা, আপনি কি ক্যাডেট চয়েস নিয়ে কিছু বলবেন? মানে কোনো ফর্ম সময় ফিল হাইলাইট আপে করি। হুম হুম। ক্যাডেট চয়েস নিয়ে কি আপনি কিছু বলবেন যে আসলে প্রথমে কি দেওয়া উচিত? এটা ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আসলে ভ্যারি করে। ঠিক আছে, আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স, ছিল সেকেন্ড চয়েস ছিল কাস্টমস এক্সাইজ, এটা ছিল। সো ওইরকম চয়েস কেন্দ্রিক যে খুব বেশি যায়, বাট এরকম এটা এক একজনের জন্য। এখন মানুষ ভাই আসলে প্রত্যেকের লাইফের থেকে এক্সপেকটেশন এক এক রকম, প্রত্যেকের জীবন যাপন করতে চাওয়ার আকাঙ্ক্ষা এক এক রকম। হুম। কেউ চায় আমার নাম দেখিয়ে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ একটু আলাদা সুযোগ সুবিধা পাবে বা আমাকে একটু ভয় পাবে, কেউ চায় না আমি ঠিক আছে আমি একটু ভালো থাকবো, পাশাপাশি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও প্রয়োজন। এরকম ব্যাপার স্যাপার আছে। আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজেন, পাশাপাশি মোটামুটি আপনি একদম বাংলাদেশের রুট পর্যায়ে যে কাজ করতে না চান, একদম প্রান্তিক পর্যায়ে যেতে না চান, সেক্ষেত্রে অবশ্যই ইকোনমি রিলেটেড, রেভিনিউ রিলেটেড যে ক্যারিয়ার গুলো আছে আমাদের, কাস্টমস, ট্যাক্সেশন, তারপর হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে অডিট এন্ড অ্যাকাউন্টস, এগুলো আপনার প্রায়োরিটি পাবে। আপনার যদি মনে হয় যে না আমি একদম প্রান্তিক পর্যায়ে থেকে বাংলাদেশ সব জায়গা থেকে আমি কাজ দেখে আসবো, আমার কোথায় পোস্টিং হলে এগুলো আমার কোনো প্যারা নাই, আমার প্রথম জবের 6-7 বছর আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার দরকার না, আমি আমি স্টেশনে থাকতে পারবো, আমার ঈদ, আমার ফ্যামিলির প্রায়োরিটিস বা আমার ফ্যামিলি অকেশন অ্যাটেন্ড করার দরকার নাই, আমি একজন এক একজনের চাহিদা এক এক রকম, প্রত্যেকের চাহিদার পেছনে লজিক আছে, কোনো সমস্যা নাই। আপনি ওরকম চাইলে অবশ্যই আপনি অ্যাডমিনকে আগে রাখবেন। ঠিক আছে। হুম, আর আপনার যদি মনে হয় যে না আমি ঠিক আছে, আমি স্টুডেন্টও ভালো, আমি দেশ বিদেশ, আমি বাংলাদেশের বাইরে বাইরে আমি জীবন কাটাতে চাই একটা বড় সময়, ফরেন আপনি রাখতে, ফরেন দিলে ফার্স্টে দিবেন, না হলে ফরেন না দেওয়াটাই বেটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অপিনিয়ন। তারপর যার জি। প্রত্যেকটা চয়েসের পেছনেই এক একটা কারণ থাকে, হ্যাঁ, সুনির্দিষ্ট কারণ থাকে। তবে যে পোস্টগুলো স্পেশালি ধরেন যে আমাদের যে কাস্টমস এন্ড এক্সাইজের কথা বলি বা ধরেন ফরেন অ্যাফেয়ার্স যেগুলো আছে, সেগুলো কেন শুরুতে না দিয়ে না দিলে কারণ কি, ধরেন কথা কথা ফরেন সিট আছে 20টা, আপনি যেটা ফিফথ আপনি চয়েসে দেন, আপনি এটা কখনো পাবেন না, পাওয়ার হলে আপনি তো ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েসই পাবেন। যেমন আমাদের জি। 43তম বিসিএস আমরা যারা কাস্টমস পেয়েছি আমরা 14 জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, পরবর্তী গেজেটেড হয়েছে 11 জন। 14 জনের মধ্যে মনে করেন যে আপনার কেউই থার্ড চয়েস দিয়ে পায় নাই। আমাদের মধ্যে 6 জনের ছিল হচ্ছে ফার্স্ট চয়েস কাস্টমস এন্ড এক্সাইজ, আর 8 জনের ছিল হচ্ছে সেকেন্ড চয়েস। যাদের সেকেন্ড চয়েস ছিল তাদের ফার্স্টে ছিল ফরেন।
তাদের কারোরই যদি ধরেন কথার কথা আপনার অ্যাডমিন আগে থাকতো, লেটস সে কাস্টমস এর আগে সেকেন্ড চয়েস থাকতো অ্যাডমিন, তাহলে এদের মধ্যে মানে কেউই মোটামুটি কাস্টমস পেতো না বলে আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি। ঠিক আছে, ব্যাপারটা গুলো এরকম। তো এগুলো যার যার এক একজনের প্রায়োরিটি থাকে, সব ক্যাডারেরই ভালো দিক আছে, সব ক্যাডারেরই চ্যালেঞ্জের দিক আছে। ঠিক আছে, তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্যাডার চয়েস দিতে হয়। দিন শেষে আপনি কে, কারণ আপনি বারবার একের পর এক একটা বিসিএস এর প্রক্রিয়া সম্পন্ন হয়ে আবেদন থেকে শুরু করে চূড়ান্ত ভাবে নিয়োগ পাওয়ার পর্যন্ত লম্বা একটা সময়। আমি যেদিন বিসিএস এ আবেদন করেছি তখন কোনো কিছু মানে আমি জানি না, প্রিলি প্রিপারেশন যখন নেওয়া শুরু করেছি আমি জেনেছি যে মানে মাই ওয়াইফ ওয়াজ এক্সপেক্টিং ব্যাক দেন। হ্যাঁ, তো জি। আমার মেয়ে বড় হয়ে গেছে, আমি যখন রিটার্ন পরীক্ষা দিই, রিটার্ন পরীক্ষা দেওয়ার আগে আমার মেয়ে, আমার মনে হয় আমার বউয়ের কোলে, ও আমি রুম আটকে পড়াশোনা করি, আমার মেয়ে মাঝে মাঝে এসে আমাকে উকি দিয়ে দেখে যায়। হ্যাঁ, আবার যখন আমি ভাইবা দেই, ভাইবা দিতে দিতে আমার মেয়ে হাঁটা শিখে গেছে, জয়েন করতে করতে মেয়ে তো আমার সাথে কথা বলে। হ্যাঁ, এই যে আমি জয়েন করে আসছি আজকে কয়দিন হয়েছে, 1 মাস এখনো হয় নাই, এমন আমাকে ধমক টমক দেয়, শাসন টাসন করে। তো মানে আবার আমেরিকার প্রেসিডেন্ট ছিল যখন করেছিল তখন ছিল জো বাইডেনের টার্ম শেষ হয়ে গেছে, শেষ হয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো চলে আসছে, আল্লাহর রাস্তায় একটা বিশেষ শেষ হয়েছে, তাই না? তো অনেক ব্যাপার স্যাপার আছে আসলে এগুলা, আমরা আসলে রিয়েলিটি চেক আমাদের অনেক কম, তো অনেকে আমরা সত্য মানতে পারি। তো প্রত্যেকের চয়েসের পেছনেই রিজন আছে, সব ক্যারিয়ারই অনেক ভালো দিক আছে, সব ক্যারিয়ারই অনেক চ্যালেঞ্জের দিক আছে। কোনো কিছুই একদম আপনার মানে একদম 100% যে সবকিছু প্রুফ, ব্যাপারটা এরকম না। আমার দৃষ্টিতে যেটা মনে হয়, নিজেকে চেনা বা নিজেকে জানাটা গুরুত্বপূর্ণ বেশি, যে অ্যাকচুয়ালি আপনি কি চান আপনার জীবন থেকে, আমি ভবিষ্যতে যাতে রিগ্রেট না করতে হয় যে কেন আমি এই লাইফস্টাইলটা চুজ করলাম। তো এই জায়গাগুলোতে ক্ল্যারিটি গুলো খুব প্রয়োজন। ঠিক আছে, এগুলো যদি হয় ভাই, দিন শেষে তো চাকুরি, আপনাকে তো সার্ভ করতে হবে, নেশনকে সার্ভ করতে হবে, তাই না? তো সার্ভ যখন আপনি করতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার তো প্যারা থাকবে, আপনার সুপিরিয়র্স থাকবে, তারা তো আপনাকে কাজ দিবে, করতেই হবে, এত আরামের তো কোনো কিছু নাই কাজ না করতে চাইলে। মানে আমাদের ক্যারিয়ার বলা হয় বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস আছে যে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আপনাকে এমন একটা জায়গায় পোস্টিং দিল যেখানে কোনো কাজ নাই, এটি হচ্ছে সবচেয়ে বড় পোস্টিং, মানে বড় আপনার প্যারা, বুঝতে পারছেন? তো বিষয়গুলো এরকম। তো সব ক্যারিয়ারই ওইরকম বেশ কিছু মানে স্বকীয়তা থাকে, সব ক্যারিয়ারই কিছু চ্যালেঞ্জেস থাকে, সবকিছু মিলে মিশে ইন্টারনালি একটু জানার চেষ্টা করা। আমি যেমন জানতাম, এবং আমি খুব লাকি বলতে হবে। কারণ এখানে লাক অনেক বড় একটা ব্যাপার, সৃষ্টিকর্তার ইচ্ছা অনেক বড় একটা বিষয়। তাই আমি আমার ফার্স্ট একটা মানে দুইটা চয়েসের মধ্যে আমি পেয়েছি। আমার থার্ড চয়েস ছিল ট্যাক্সেশন, ফার্স্ট হচ্ছে আমার ফরেন অ্যাফেয়ার্স, সেকেন্ড চয়েস ছিল কাস্টমস এন্ড এক্সাইজ, থার্ড ছিল ট্যাক্সেশন, ফোর্থ ছিল হচ্ছে আমার অ্যাডমিন। এটা নিয়ে আমাকে স্যার ভাইভাতে কেউ আপনি জিজ্ঞাসা করেনি। অ্যাডমিনকে খুব প্রেফার দিচ্ছেন না, তাই না? আমি এটা বুঝি বললাম ম্যান টু ম্যান, এটা অনেকেই তো আছে, অধিকাংশ আছে ফার্স্ট চয়েস দিয়ে সেখানে যায়, তো তার মানে কি তারা মেরিটোরিয়াস না? অবশ্যই তারা মেরিটোরিয়াস। ওই যে বললাম যার যার লাইফের মানে, আপনার অনেকে আছে ফার্স্ট চয়েস দিয়েও অডিটে গিয়েছে। আমার 43 এমন একজন আছে, উনি আগে হচ্ছে সম্ভবত 10 গ্রেডের জব করতেন, ওই অডিটর ছিলেন সম্ভবত, বা জুনিয়র অডিটর ছিলেন, সিজিএ বা এটা ওইটা ওই 9 10 গ্রেডের বোধহয় চাকরি করতেন। তো উনি ওই জায়গার ডেকোরাম গুলো উনি জানেন, উনি দেখেছেন, বুঝে শুনে উনি আলাদা করে উনি অডিট ক্যারিয়ার ফার্স্ট চয়েস দিয়ে উনি চলে গিয়েছেন। হুম। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম আর কি। আমার দৃষ্টিতে মানে এখন বিভিন্ন রকম অপিনিয়ন আছে, এগুলো আসলে পাবলিক ফোরামে এক একজনের সম্পর্কে বলা ডিফিকাল্ট। সব ওই যেটা বললাম, সবারই ভালো দিক আছে। যেমন এই যে কিছুদিন আগে আমার গত পরশুদিন একজন স্যারের সাথে দেখা হলো, উনি এখন রেলওয়ে ক্যাডারের অফিসার, উনি 20তম বিসিএস এর 21তম বিসিএস এর রেলওয়ে ক্যাডার, 20তম বিসিএস এর। তো ওই জি। স্যার হচ্ছে উনি হয়তো উনি এখন একটা অঞ্চলের ডিজি আর কি, রেলের মেইন ডিজিও হয়ে যেতে পারে উনি একটা সময়। এখন পরিচালক মানে একটা ওই অঞ্চলের হেড। যাই হোক, তো উনি ফার্স্ট চয়েস দিয়ে রেলওয়ে ক্যাডারে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? উনার ফাদার ছিলেন হচ্ছে রেলওয়ের হচ্ছে আপনার গার্ড, বুঝতে পারছেন? তো জি। স্যার নিজের মুখে থেকে শোনা, তো উনি গার্ড ছিলেন, তো ওনার ভিতর দেশে ছিল রেলওয়ের সুযোগ সুবিধা অনেক আছে, সব ওই যে বললাম যে আবাসন গাড়িরও মানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। উনি ফার্স্ট চয়েস দিয়ে ওখানে গিয়েছেন, তো উনি কি রিগ্রেট করবেন না? কি রিগ্রেট করবেন না, উনি গিয়েছেন, উনি জানেন, ইনসাইড জানেন। আপনি যদি প্রশ্ন করেন যে মানে ডু আই হ্যাভ এনি রিগ্রেট, নট এট অল। ইনফ্যাক্ট আমাকে যদি পুনরায় আবার কোনোভাবে চিন্তা করতে হয় যে না আমি আর একটা বেশি করি, সে আমাকে যদি ট্রেড অফ করতে বলা হয় যে না আপনি আগে যেটা দিয়েছিলেন সেটা আপনি ট্রেড অফ করবেন, নো, আই এম নট ট্রেড মাই প্রেজেন্ট ক্যারিয়ার, আই এম হ্যাপি, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছে। এবং সব জায়গাতে এরকম থাকবে, দিন শেষে আপনার স্যাটিসফাইড থাকাটাও গুরুত্বপূর্ণ, আপনি কোথায় আছেন। ঠিক আছে, এটাও খুবই জি গুরুত্বপূর্ণ। স্যার। যাই হোক আচ্ছা স্যার, বন্ধু। জি। ট্যাক্স ক্যাডারের চেয়ারম্যান নাকি অ্যাডমিন থেকে হয়? কিসের কিসের? মানে এই যে ট্যাক্সের চেয়ারম্যান। না না না, ট্যাক্সের চেয়ারম্যান বলতে কিছু নাই। বর্তমান যে আছে সেটাকে বলা হয় এনবিআর, আমাদের যে ক্রম ট্যাক্স কাস্টমস, আমরা তো আসলে
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ক্যাডার। অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে, আপনারা জানেন। 4টা বিভাগের মধ্যে একটা বিভাগ আছে আইআরডি, ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই যে আপনার সরকার চলে কিভাবে, সরকারের তো উপার্জন করতে হয়। হ্যাঁ, সরকারের তো কি খাজনা দিত না, আগে তো রাজস্ব লাগে। এই রাজস্ব আহরণ করে 2টা ডিপার্টমেন্ট, আইআরডির আন্ডারে 2টা ডিপার্টমেন্ট। হ্যাঁ, 3টা অনুবিভাগ আছে, একটা হচ্ছে কাস্টমস অনুবিভাগ, একটা ভ্যাট অনুবিভাগ, একটা ট্যাক্স অনুবিভাগ। ইনকাম ট্যাক্স যেটা, এটা হচ্ছে প্রত্যক্ষ কর নিয়ে কাজ করে, এবং সরকারের যে রাজস্ব যা আছে তার 100 টাকার মধ্যে 28 থেকে 29 টাকা এনে দেয় এই ট্যাক্সেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে। আর বাকি যে আপনার 72 টাকা আছে, 71 থেকে 72 টাকা, এই 72 টাকা নিয়ে আসে কাস্টমস এবং ভ্যাট। ঠিক আছে, কাস্টমস এর কন্ট্রিবিউশন এখন 26, বাকি অংশটুকু ভ্যাটের কন্ট্রিবিউশন। একটা দেশ যত বেশি উন্নত হয়, সেই দেশে পরোক্ষ কর তত কম রাখতে হয়, কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা উল্টা। যাই হোক, এগুলোর সামনে ধীরে ধীরে চেঞ্জেস আসবে। তো এগুলো নিয়ে এখন আমাদের সর্বোচ্চ, আমাদের যেভাবে মানে অর্গানোগ্রাম, আমরা আগে সহকারী কমিশনার হিসেবে যোগদান করি ট্যাক্স কাস্টম দুটোতে, এরপর ডেপুটি কমিশনার, এরপর হচ্ছে আপনার জয়েন্ট কমিশনার, এরপর অ্যাডিশনাল কমিশনার, তারপর কমিশনার। এরপর যেটা আছে কমিশনারের পর যে পদটা, এটা হচ্ছে এনবিআর এর সদস্য। বর্তমান কাঠামো অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডে 15টা পদ আছে, যার মধ্যে 7টা আপনার হচ্ছে 8 জন এতদিন করা হতো ইনকাম ট্যাক্স থেকে, 7 জন নেওয়া হতো কাস্টমস ক্যাডার থেকে, আর বাকি একজন অ্যাডমিন ক্যাডার থেকে আসতেন। বাট এটা আপাতত স্থগিত আছে। এখন যিনি এনবিআর এর চেয়ারম্যান, উনি ট্যাক্সেশন ক্যাডারের সদস্য ছিলেন স্যার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আগে বিভিন্ন জায়গায় ক্যাডার টেডার হতো, এরকম আছে আর কি বিভিন্ন বিষয়। এগুলাই শোনা, এখন পড়াশোনা করেন, এখন পড়াশোনা করেন, এসব বিষয়ে জানতে পারবেন, জানার কোনো শেষ নাই সবকিছুর। স্যার, এই হ্যাঁ, যে আমরা যারা দুর্বল স্টুডেন্ট, এখন আমাদের জন্য মানে মেনলি অনেকেরই ম্যাক্সিমামেরই প্রবলেম হলো ইংলিশটা, ব্যাংক বিসিএস দুইটারই রিটেন ইংলিশের প্রবলেম হয়। সো আমাদের জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ, ইংলিশ রিডিং হ্যাবিট বাড়াইতে হবে আপনাকে প্রচুর। ইংলিশ রিডিং হ্যাবিট, ইংলিশ লিসেনিং হ্যাবিট, এগুলো বাড়াইতে হবে। ইংলিশে শুধুমাত্র, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আপনি ইংলিশ কিছুই পারেন না, আপনাকে একদম কিছুই পারেন না, আপনাকে এখান থেকে নিয়ে ম্যাজিক্যালি কেউ আপনাকে ইংরেজি শিখায় আপনাকে বিসিএস ক্যাডার বানিয়ে দেবে, ইম্পসিবল। আপনাকে ব্যাংকে মানে ব্যাংকে চাকরি মানে ইম্পসিবল। কিছু কিছু ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে বড় বড় পদগুলোতে, মানে যেখানে বেশি পদ থাকে, ওখানে অল্প বিস্তর ইংরেজি জেনে, খুব কম ইংরেজি জেনে, একটু কৌশলী হয়ে কিছু তথ্য তথ্য মুখস্থ করে চাকরি পাওয়া সম্ভব। অফিসার, জেনারেল অফিসার, ক্যাশ, কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র অফিসার, ওগুলো সম্ভব। তো এটি আবার আপনি হইতে পারবেন না। আবার ওই বিসিএস এর ক্ষেত্রেও আপনি মানে মিনিমালিস্টিক ইংলিশ জেনে কিছু কিছু ক্যারিয়ার হকি সম্ভব, সম্ভব, তবে তারপর আপনার কিছু বেসিক আইডিয়া থাকতে হবে। রিটেন কোর্স গুলোতে আমি আলটিমেটলি ওগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এগুলো লং টার্ম প্রসেস, 1 মাস 2 মাস 3 মাসে চেঞ্জ করার কোনো কিছু না। হ্যাঁ, আপনি যদি প্রপারলি স্ট্র্যাটেজিক হতে পারেন, তাহলে আপনার অনেক দুর্বলতা ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা আচ্ছা, অন্য এগুলো বিষয়। আমাদের পড়ার সোর্স গুলো কি, মানে আমরা কোথা থেকে পড়বো এই জিনিসগুলো রিটেনের জন্য? রিটার্নের জন্য কই থেকে পড়বেন, আগে আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, যে রিটার্নে কি টাইপের প্রশ্ন হয়। এটা হওয়ার পরে আপনাকে দেখতে হবে যে আচ্ছা, এই টাইপের কোশ্চেন হয়, তাহলে আমার এখানে স্ট্রেংথ কোথায়, আমার এখানে উইকনেস কোথায়, ওই বিষয়গুলো অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি যদি ইংলিশ সেন্টেন্স মেক করতে না পারেন, সেই ক্ষেত্রে আবার আপনাকে ফেরত যেতে হবে ইংলিশ প্রিলিমিনারি লেভেলে। প্রিলিমিনারি ইংলিশ আপনি যে আইএলটিএস দিয়ে শিখে আসছেন, ওখানে ঝামেলা ছিল, ওখানে আপনাকে প্রপারলি ট্রান্সফরমেশন শিখতে হবে। আবার ওখানে আপনাকে সেন্টেন্স, পার্টস অফ স্পিচের ব্যবহার শিখতে হবে, আপনাকে আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে। এগুলো শিখলে আপনি সার্থক ইংরেজি বাক্য তৈরি করা শিখবেন। তারপর গিয়ে প্রশ্ন কিরকম হয় তার উপর ভিত্তি করে আপনাকে অনেক কিছু মুখস্থ করতে হবে। এই দুইটার কম্বিনেশন করতে পারলে আপনি পরীক্ষার ধাপটা পার হয়ে যেতে পারবেন, ক্যাডার ফেডার হয়ে যেতে পারবেন। ঠিক আছে, কারণ যারা ক্যাডার হয় তারা সবাই যে খুব ভালো ইংলিশ জানে, ব্যাপারটা মোটেও এরকম না। এটা ব্যাপারটা মোটেও এরকম না, এটা আমি নিশ্চিত করতেছি আপনাদেরকে। তো এই জন্য একটু ধীরে ধীরে আগান। সেটা হচ্ছে আপনার বই, বাজারে বই আছে, বাজারের বই যে কোনো একটা কিনেন। দেখি আপনাদের এই যে আপনাদের এই ক্লাস, এই ক্লাস খুব বেশি সেশন বাকি নাই, ওই ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো শেষ করে আপনার জন্য একটা প্যানেল ডিসকাশন অর্গানাইজ করবো, আরো বেশ কয়েকজন ক্যাডারকে নিয়ে আসবো। ক্যাডার বা ব্যাংকার, আমার মতো যারা ব্যাংকারও ছিল প্লাস ক্যাডারও হয়েছে, বা এরকম যারা আছে, এরকম আর কয়েকজনকে নিয়ে আসবো। আমি হলো তারপরে ওয়ান ডাইমেনশনাল একটা ইনপুট আপনারা পান, আর একটু মাল্টি ডাইমেনশনাল, এক একজন এক একভাবে পড়ে, এই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করবো। তবে যত জায়গা থেকে যত দিন আপনাকে যত রকমের আপনার মারফতি গল্প আপনাকে বলুক, আমি আপনাকে যেটা বলি সেটা শ্রেষ্ঠ মোটেও সেটা না, কিন্তু আমি আপনাকে যেটা বলবো সেটা, আমি স্টুডেন্টদের সাথে প্রায় 7 বছর প্লাস হয়ে গেল, যে অষ্টম বছরে পদার্পণ করলাম। তো এই 8 বছর ধরে কাজের যে অভিজ্ঞতা আছে, আমি সেটার আলোকে আপনাকে বলবো, তো ওইটার সাথে আপনি সবচেয়ে বেশি কোরিলেট করতে পারবেন। হ্যাঁ, যারা মোটামুটি মিডিওকর স্টুডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়।
এই জন্য ধীরে ধীরে এখন সামনে আপনার যে পড়াটুকু এখন আপনার মেন্টর আপনাকে বলতেছে, ওইটাতে আপনি আগে ফোকাস করেন। সব সময় এভাবে যদি চিন্তা করেন জব প্রিপারেশনের কোনো শেষ নাই, কখনোই জব প্রিপারেশনকে আপনি 100% শেষ করতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? অতিরিক্ত লোভ সংবরণ করতে হবে। হুম। 10 জায়গায় যা 10 জনের সাজেশন নিয়ে 10টা বই আলাদা করে কিনে যে বসে থাকে, সে ছাগলের 3 নাম্বার বাচ্চা, বই কিছুই না। ঠিক আছে? এগুলো বুঝতে হবে আপনাকে, এরকম করা যাবে না। ঠিক আছে, পরে এগুলোর সামনে কথা বলবো, হ্যাঁ। স্যার 46তম রিটেন নিয়ে আপনার প্রেডিকশন আছে, মানে কবে নাগাদ হতে পারে?